প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা প্রযুক্তিবিদ্যায় যে পড়াশোনাটা করছিলাম সেখানে দাঁড়িয়ে আজ আমরা পড়াশোনা করব যে প্রযুক্তিবিদ্যায় বেশ কিছু শর্ট প্রশ্ন আসে মাঝে সাঝে, বা এগুলো জেনে রাখা ভীষণভাবে দরকার। সেটা হচ্ছে যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের নৈতিকতা, এবং সেখানে মর্টালিটি ইন ইউজিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহারের নৈতিকতা জানাটার প্রয়োজনীয়তা রয়েছে। তো আমরা সেখানে দাঁড়িয়ে বেশ কিছু জিনিস যেগুলো কিনা নৈতিক প্রশ্নকতার দিক থেকে দেখা যাচ্ছে অনৈতিক কাজকর্ম হয়ে যাচ্ছে এই সাইবার দুনিয়াতে, অর্থাৎ যেটা ইনফরমেশন বা কমিউনিকেশন টেকনোলজির ক্ষেত্রে, সেই সম্পর্কে একটুখানি জেনে নেব। এবং সেখান থেকে আজ আমরা যেগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো সম্পর্কে তোমাদের বইয়েতে নেই, সেগুলো একটুখানি করে তোমাদেরকে জানিয়ে দেব। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। প্রথম কথা হচ্ছে স্প্যামিং, বা তোমাদের আমি একটুখানি বোর্ডটা দেখাই তাহলে বুঝতে পারবে। যে দেখো আমি লিখেছি, দেখতে পাচ্ছ আশা করি, আলোটা বন্ধ রাখলে বোঝা যাবে, মনে হচ্ছে দেখা যাচ্ছে। দেখো এখানে লেখা রয়েছে স্প্যামিং, দেখতে পেয়েছো স্প্যামিং? হ্যাঁ, তো এখন স্প্যামিং, এই যে স্প্যামিংটা হচ্ছে না, স্প্যাম হচ্ছে অনাকাঙ্ক্ষিত মেসেজ যা সাধারণত ইমেলের মাধ্যমে ইউজারের কাছে প্রেরণ করা যায়, এবং যেটা স্প্যামের মাধ্যমে সাধারণত বিভিন্ন সস্তা পণ্যের বা সেবার বিভিন্ন বিজ্ঞাপন, যেগুলো কিনা লোন, দ্রুততম সময় বড়লোক হওয়ার সুবর্ণ সুযোগ, অর্থ উপার্জনের উপায়, বা লটারি সহ বিভিন্ন প্রতিযোগিতার অংশগ্রহণের জন্য যে সকল বিজ্ঞাপন ইত্যাদি জিনিসগুলো, সেইগুলো কি করছে না, প্রতিযোগিতায় অংশগ্রহণ ইত্যাদি জিনিসগুলো দেখানো হয়ে থাকে। অনেক সময় নিউজ গ্রুপ বা বুলেটিন, যে সকল বোর্ডে অপ্রাসঙ্গিক স্প্যামকে বলা হয়ে থাকে। এই স্প্যাম পাঠানোর প্রক্রিয়াকে বলা হয় স্প্যামিং। ঠিক আছে, এরপর দেখো আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে হ্যাকার বা হ্যাকিং। হ্যাকার বা হ্যাকিং যেটা কিনা, যেটা যে প্রক্রিয়া কেউ কোনো যদি বৈধ অনুমতি ছাড়া কোনো কম্পিউটার বা কম্পিউটারের নেটওয়ার্কে প্রবেশ করে, যারা ওই হ্যাকিং করে তাদের হ্যাকার বলা হয়ে থাকে। ঠিক আছে, এখন হ্যাকিং বা হ্যাকার, এই দেখো হ্যাকিং, এই হ্যাকিং 3 রকমের হয়ে থাকে। এটা কীরকম হয়ে থাকে? সাধারণত এদের যে সকল ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ বৈশিষ্ট্য অনুযায়ীকে 3 ভাগে ভাগ করা হচ্ছে। একটা হোয়াইট হ্যাট হ্যাকার, গ্রে হ্যাট হ্যাকার আর ব্ল্যাক হ্যাট হ্যাকার। হোয়াইট হ্যাট হ্যাকার কাকে বলছে? যেসব হ্যাকাররা তাদের হ্যাকিং কৌশলকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করে থাকে, সাধারণত তাদেরকে হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়। হোয়াইট হ্যাট হ্যাকাররা কোনো সিস্টেম বা নেটওয়ার্কের ত্রুটি বের করে তা মালিক বা কোম্পানিকে দ্রুত জানিয়ে সতর্ক করে দেয়। এই হোয়াইট হ্যাট হ্যাকাররা ব্যাংকের বড় বড় কোম্পানি, প্রতিষ্ঠান সাইবার নিরাপত্তা দিয়ে থাকেন, এবং সেখানে দেখা যাচ্ছে যে সিস্টেম বা নেটওয়ার্ক সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই হোয়াইট হ্যাকারদের মূল দায়িত্ব। ঠিক আছে, তাহলে নিরাপত্তাটা নিশ্চিত করছে। সেখানে হোয়াইট হ্যাকারটা তাই নাম দিয়েছে হোয়াইট হ্যাকার। ঠিক আছে, এরপর হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। এই গ্রে হ্যাট হ্যাকার যারা অবলম্বন করে তারা হচ্ছে মানুষের সঙ্গে তুলনা করা যায়। এরা ভালো করতেও পারে, আবার কখনো কখনো খারাপও করে। এখন ভালো করার ক্ষেত্রে এরা যখন কোনো একটি সিকিউরিটি সিস্টেমকে ত্রুটি বের করে দেয়, তখন তাকে বলা হচ্ছে যে ভালো কাজ করছে। তার মন ওই সব সময় কি করতে চাইছে না, ইচ্ছে করলে সিকিউরিটি সিস্টেমের মালিককে ত্রুটিগুলো জানাতে পারে, আবার সেইগুলো না জানিয়ে সেগুলোকে নষ্টও করে দিতে পারে। তাহলে সেখানে স্বার্থের ওপর নির্ভর করছে, ব্যক্তির স্বার্থের ওপর নির্ভর করছে। এরপর বলবো ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরা দেখো এখানে লেখা রয়েছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। এই যে ব্ল্যাক হ্যাট হ্যাকার, এরা কি করছে? এরা ভয়ঙ্কর প্রকৃতির হ্যাকার হয়। এরা সাধারণত সিকিউরিটি সিস্টেমে ত্রুটি বের করে দ্রুত ত্রুটিটাকে স্বার্থের কাজে লাগিয়ে সিস্টেম নষ্ট করে যায়, বিভিন্ন ভাইরাস ছড়িয়ে দেয়, ভবিষ্যতে নিজে আবার যেন ঢুকতে পারে সে পথের ব্যবস্থা প্রশস্ত করে, এবং এই সিস্টেমটাকে সাব সিস্টেম যেগুলো রয়েছে সেগুলো ঢুকতে চেষ্টা করে, সেগুলোর মাধ্যমে ঢুকতে চেষ্টা করে সাব সিস্টেমের মাধ্যমে, যেহেতু মেন সিস্টেমটা কিন্তু সে জানে না। সেই কারণেই সবথেকে বেশি সাইবার ক্রাইম বা ইন্টারনেট ধ্বংস হয়, এবং শুধু তাই না, এরা ভীষণভাবে ভাইরাস ছড়িয়ে দেয় বিভিন্ন জায়গায়। এরপর বলবো সাইবার অ্যাটাক
যেটা কি না ক্রিমিনাল ইলেকট্রনিক আক্রমণ করছে, ক্রিমিনালরা সাইবার আক্রমণে ক্রিমিনালরা কি করছে, আক্রমণ করছে ইলেকট্রনিক আক্রমণ, যেটা কি না ক্রিমিনাল ইন্টারনেটের সাহায্যে সিস্টেমকে বিনা অনুমতিতে প্রবেশ করছে, কারোর কোনো অনুমতি নিচ্ছে না, না নিয়ে প্রবেশ করে যাচ্ছে। এই যে দেখো এখানে লিখেছি সাইবার অ্যাটাক, দেখতে পাচ্ছ? তাহলে তারা কি করছে, কোনো অনুমতি না নিয়ে ফাইল, প্রোগ্রাম, হার্ডওয়্যার সমস্ত জায়গায় ঢুকছে। এরপর আসছে হচ্ছে এই যে দেখো সাইবার থিফ। সাইবার থিফ হচ্ছে কি না, এরা কি করছে যে এই হ্যাকাররা নেটওয়ার্কে প্রবেশ করার সাথে সাথে এবং ইউজারের দেওয়া প্রদত্ত ইনফরমেশন, ডেটাবেস সমস্ত কিছু কি করছে, অনুকপি করে নিচ্ছে, মানে মাইক্রো কপি করে নিচ্ছে। মাইক্রো কপি করে নিয়ে সেগুলোকে কি করছে না, ইনফরমেশনগুলো ব্যবহার করছে এবং জালিয়াতির ব্যবহার করছে। দেখতে পাচ্ছ আমি লিখেছি সাইবার থিফ। হ্যাঁ, এরা দু রকমের ডেটা বেসড হতে পারে, আর একটা হচ্ছে আইডেন্টি থিফট হতে পারে। এখন সেখানে এই অ্যাকাউন্টের থেকে সমস্ত টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেওয়া, এইগুলো হচ্ছে সাইবার থিফের কাজ। তো এখন সেখানে দাঁড়িয়ে এই ধরনের হ্যাকারদের দেখতে পাওয়া যায়। এরাও হ্যাকার বলতে হ্যাকিং করছে না, কিন্তু এটা চুরি করে নিচ্ছে, একদম স্পষ্ট কথায় চুরি করা। এবার হচ্ছে ডেটা চুরি, সেটা হচ্ছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা যে কোনো প্রতিষ্ঠান, উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর কি হচ্ছে, অনুমতি ব্যতীত, অনুমতি ছাড়া ইনফরমেশন কপি সংগ্রহ করে নিয়ে ডেটাগুলোকে চুরি করে নিচ্ছে, নিয়ে অন্য কোনো সংস্থাকে দিচ্ছে। এই যে এই প্রসিডিওরগুলো, এগুলো তো ঠিক না, এগুলো অন্যায়। এরপরে রয়েছে আইডেন্টিটি, অর্থাৎ পরিচয়পত্রটাও কি করে চুরি করে, একজনের পরিচয় ব্যবহার করে অন্যজন আরেকজন ক্রয় করে নিচ্ছে এবং তার দায়ভারটা তার ঘাড়ে দিয়ে দিচ্ছে, এবং কি করছে না কিছু জিনিস ধরো কিনে নিচ্ছে, কোনো এই যে এত সাইবারের জিনিসপত্র কিনতে পাওয়া যায়, কিনে নিচ্ছে, নিয়ে নিজের নামে না কিনে ওই ব্যক্তির নামে কিনছে। সমস্ত ইউজার আইডি সমস্ত কিছু ওই লোকটার ব্যবহার করে নিজের নামে কিনে দিচ্ছে। এটা হচ্ছে চুরি এক ধরনের। এরপরে রয়েছে টাইম অ্যান্ড রিসোর্স থিফ। এই দেখো এখানে লিখেছি টাইম অ্যান্ড রিসোর্স থিফ, পুরো বোর্ডটা দেখা যাচ্ছে, ঠিক আছে? তাহলে সেখানে টাইম অ্যান্ড রিসোর্স থিফের মধ্যে অনুমতি ছাড়া কম্পিউটারের নেটওয়ার্কে ব্যবহার করাকে টাইম অ্যান্ড রিসোর্স থিফ বলা হয়ে থাকছে, অর্থাৎ চুরি করছে, সময় এবং উৎসস্থলগুলোকে চুরি করে নিচ্ছে। এছাড়াও হচ্ছে সফটওয়্যার পাইরেসি আছে। সফটওয়্যার পাইরেসি দেখো আমি লিখেছি সফটওয়্যার পাইরেসি। এখন সফটওয়্যার পাইরেসি হচ্ছে প্রস্তুত করে বিনা অনুমোদিত কোনো সফটওয়্যারের কপি নিজের নামে বিতরণ করা, কোনো প্রকার পরিবর্তন করে নিজের নাম চালিয়ে দেওয়া, নিজের কার্যক্রম করা, এটা সফটওয়্যার পাইরেসি বলা হয়ে থাকে। ওয়ান পিসি লাইসেন্স, একটি পিসি চালানো বা বেআইনিভাবে বন্ধুদের সঙ্গে শেয়ার ভাগাভাগি করে নিয়ে সফটওয়্যার পাইরেসি অন্তর্গত এগুলো। কিন্তু এছাড়াও রয়েছে হচ্ছে প্ল্যাগিয়ারিজম, বানানটা দেখো PLA, দেখতে পাচ্ছ PLAGIARISM, প্ল্যাগিয়ারিজম হচ্ছে অন্যের লেখা, অন্যের কোনো গল্প, অন্যের কোনো কবিতা, অন্যের কোনো নাটক, অন্যের কোনো যে কোনো জিনিস, গবেষণা, সাহিত্য সম্পর্ক হোক, হুবহু নকল করে নিচ্ছে, নিয়ে কি করছে ওই ব্যক্তির নামে, নিজের নামে আর কি সেটা বের করে দিচ্ছে। একে বলা হয়ে থাকে প্ল্যাগিয়ারিজম। 1992 সালে কম্পিউটারের এথিক ইনস্টিটিউশন আর কি নাম বললাম, কম্পিউটার এথিক্স, ETHICS, আমি লিখিনি, বলে দিচ্ছি। এটা কম্পিউটার এথিক্স, এটা 10টা নির্দেশনা দিয়েছিল। কি বলছে, অন্যের কোনো ক্ষতি করা, কম্পিউটারের সাহায্যে অন্যের কম্পিউটার হস্তগত করা, অন্যের কম্পিউটারের ফাইল খুলে নেওয়া, কম্পিউটার ব্যবহার করা চুরি করে, এবং মিথ্যা সাক্ষ্য প্রমাণ দেওয়া, এবং সফটওয়্যারের মাধ্যমে সেগুলো ব্যবহার করা, এই যে এগুলো অন্যের বুদ্ধিবৃত্তিগুলোকে, ফলাফলগুলোকে পরিচালিত করা, এগুলো সবই হচ্ছে কি সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকারী ব্যক্তির নৈতিকতার বিষয়ে নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলা উচিত: ইন্টারনেটে অন্যের প্রতি অসম্মান প্রদর্শন করা, কোনো তথ্যের ভুল উপস্থাপন না করা, গোপনীয়তা বা গোপনীয়তা বা বিশ্বস্ততাকে নষ্ট করে দেওয়া, পার্সোনাল কম্পিউটারের ওপর অনুমতি ছাড়া ব্যবহার করা, ভাইরাস ছড়ানো, স্প্যামিং করা ইত্যাদি সমস্ত কিছুগুলোই হচ্ছে কি না সাইবার ক্রাইমের মধ্যে পড়ে।
হ্যাঁ, এখন এগুলো অনৈতিকতা কাজ। এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে বেশ কিছু আমাদের যেগুলো প্র্যাকটিক্যাল ফিল্ড অফ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যেগুলো কিনা তথ্য প্রযুক্তিতে ব্যবহারিক কাজের হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমি বোর্ডটাকে করি, দেখতে পাবে এখানে আমি লিখেছি। যেটা হচ্ছে দেখো লিখেছি হচ্ছে কি, আমি কাছে নিয়ে যাই তাহলে হচ্ছে ভার্চুয়াল রিয়ালিটি, এখানে মুছে গেছে কিছুটা। ভার্চুয়াল রিয়ালিটি হচ্ছে বাস্তব চেতনার সাহায্যে বিজ্ঞান নির্ভর কল্পনা করা, যেটা কিনা ভার্চুয়াল রিয়ালিটির বলতে আমি একটুখানি আরেকটু বোঝাই তোমাদেরকে, বোর্ডটা দেখাই ভালো করে। সেটা হচ্ছে যে প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তব চেতনার উদ্যোগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়ালিটি বা অনুভবের বাস্তবতা কিংবা বাস্তবতা বলা হয়ে থাকে। ভার্চুয়াল রিয়ালিটি কম্পিউটার নিয়ন্ত্রণে সিস্টেম যাতে মডেলিং বা অনুকরণ বিদ্যা প্রয়োগের মাধ্যমে কৃত্রিম ত্রিমাত্রিক 3টে মাত্রায় ইন্দ্রিয়গ্রাহ্য পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন এবং উপলব্ধি করতে পারে। ভার্চুয়াল রিয়ালিটি অনুকরণকৃত পরিবেশে হুবহু বাস্তব জগতের মতো হতে পারে। এক্ষেত্রে অনেক সময় ভার্চুয়াল রিয়ালিটি থেকে বাস্তব অভিজ্ঞতাও এবং বাস্তব জগতের মানে থেকে পাওয়া যায়। যেমন দেখো কি না অনুকরণকৃতি যেটাকে বলছে সেটা বলছে সিমুলেটেড, অর্থাৎ পরিবেশের বাস্তব থেকে আলাদা হতে পারে। যেমন বিভিন্ন গেমস থাকে, ত্রিমাত্রিক ইমেজ থাকে, যেমন ত্রিমাত্রিক ইমেজ বলতে 3D আইটেম যেটা বলা হচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে এই ভার্চুয়াল রিয়ালিটির একটা কাজ, ঠিক আছে। এগুলো হচ্ছে এইগুলো ক্রিয়েটিভ, এগুলো হচ্ছে যে কোনো এই কাজগুলো তথ্য প্রযুক্তিতে সৃজনমূলক কাজ। যেমন 3D বিভিন্ন ছবি দিচ্ছে মানুষের বিভিন্ন 3D ইমেজগুলো দিচ্ছে, তাকে বলা হচ্ছে, বোঝা গেছে। ভার্চুয়াল রিয়ালিটি গেমস প্রচুর রয়েছে, এই যে বিভিন্ন গেমসগুলো থাকে সেগুলোর কথা আর কি। এখন ভার্চুয়াল রিয়ালিটি হলো কম্পিউটারে বিভিন্ন সেন্সার ব্যবহার করা হয়ে থাকে এবং এটা রিয়ালিটির মাধ্যমে কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে নিমজ্জিত করা হয় এবং আদান প্রদানকারী বিভিন্ন ডিভাইস সংবলিত করে হেড মাউন্টেড ডিসপ্লে বা ডেটা গ্লোব, পূর্ণাঙ্গ বডি সুইট ইত্যাদি বিভিন্ন সুইট পরিধান করা হয়ে থাকে, মাধ্যমে ভার্চুয়াল রিয়ালিটি বাস্তবে উপলব্ধি করা হয়ে থাকে। এরপরে লিখেছি দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, অর্থাৎ কৃত্রিম উপায়ে চিন্তা ভাবনার রূপদান করা। তার আমি একটা উদাহরণ বলছি, শোনো। সেটা হচ্ছে তথ্য প্রযুক্তির মাধ্যমে বহু আলোচিত এই বিষয়টা, এটা মানুষের নিজস্ব বুদ্ধির আলোকে যে কোনো কাজ বা সমস্যার সমাধান করতে পারে। যেসব কাজ কম্পিউটারের মাধ্যমে বিজ্ঞানের সাধারণত আর্টিফিশিয়াল মানে বিজ্ঞানে রূপান্তরিত করা যাচ্ছে তাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলা হচ্ছে। অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা করে এবং কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তার রূপদান করা হচ্ছে। অর্থাৎ যেমন দেখো আমি একটা কথা বলি, এই যে মোবাইলেতেই দেখবে লক্ষ্য করে, সেখানে দেখা যাচ্ছে যে স্মার্টফোন ব্যবহার করে সেন্সার ব্যবহার করা হয় একটা, সেই সেন্সারটা ব্যবহার করে কি করা হচ্ছে, ট্রু কলার আইডি ব্যবহার করা হচ্ছে। কার নাম দেখা যাচ্ছে, ট্রু কলার আইডি যেমন হচ্ছে তেমন আর কি গলার স্বর শুনে বলে দিচ্ছে ব্যক্তিটাকে। এই যে এটা ইমেজ একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা উদাহরণ বলা যেতে পারে। তাহলে এখানে ইমেজ রিকগনিশন টেকনোলজি ব্যবহার করা হচ্ছে, ইমেজ রিকগনিশন টেকনোলজি ব্যবহার করছে। এটা এয়ারপোর্টে ইমিগ্রেশন কিউই কাজে ব্যবহৃত হয়। এয়ারপোর্টে মানে ইমিগ্রেশন কিউই ব্যবহার করা হয়। চালকবিহীন গাড়ি বা স্বয়ংক্রিয় উড়ে চলা ড্রোন ইত্যাদি জিনিসগুলো, এগুলো তো সেন্সারে কাজ করে, এগুলো হচ্ছে কি না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে যুক্ত। সম্প্রতি পরীক্ষামূলকভাবে দেখা গেছে বেশ কিছু লার্নিং বা মেমোরি টাস্ক ব্যবহার করে মানুষের কি করা হচ্ছে, যে এখানে যন্ত্র মানুষের চেয়ে ভালো কাজ করে। স্বাভাবিক হার্ডওয়্যার ও সফটওয়্যারের তুলনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একটি যন্ত্র বেশি করে সক্ষম করে তোলে পরবর্তী পরিবেশে বোঝা যায়। তাহলে আমি কি বলছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে কৃত্রিম উপায়ে চিন্তাভাবনার রূপদান। হ্যাঁ, তাহলে তার মধ্যে কি রয়েছে না, দেখা যাচ্ছে ল্যাঙ্গুয়েজ মানে এন্ডিং ল্যাঙ্গুয়েজ লার্নিং, লার্নিংয়ের শর্ট ফর্ম হচ্ছে NELL, অর্থাৎ NELL, এন্ডিং নেভার এন্ডিং ল্যাঙ্গুয়েজ সিস্টেম, অর্থাৎ হচ্ছে নেভার এন্ডিং ল্যাঙ্গুয়েজ সিস্টেমের মধ্যে দেখা যাচ্ছে কি নেভার এন্ডিং ল্যাঙ্গুয়েজ সিস্টেমের মাধ্যমে কি করা হচ্ছে না, আমি বলছি
যে এখানেতে দেখা যাচ্ছে যে কার্নেগি মেলন যে মানে বিশ্ববিদ্যালয়, সেখানে মূলত দেখা গেছে কম্পিউটার সিস্টেম কাজ, মানে যা শুধু লাখ লাখ ওয়েব পেজ থেকে কি করছে না ভবিষ্যৎ প্রসেস তৈরি করে দিচ্ছে, ভবিষ্যতের প্রসেস তৈরি করে দিচ্ছে। আর কি করছে, এই কৃত্রিম বুদ্ধির মাধ্যমে জনক হচ্ছেন কে না অ্যালান টিউরিং। আমি লিখিনি নামটা, আমি একটুখানি বলে দিই। হ্যাঁ, অ্যালান অ্যালান টিউরিং, ALLAN, অ্যালান টিউরিং, TUYRING, টিউরিং। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রয়োগ করার জন্য বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। সেগুলোর মধ্যে একটা দুটো নাম আমি বলি। LISP, CLISP, PROLOG, প্রোলগ বা জাভা ইত্যাদি জানি আমরা। ওরাকেল, এগুলো হচ্ছে প্রত্যেকটা একই রকম পদ্ধতির, ঠিক আছে। আচ্ছা, তাহলে রোবোটিক্স এবার কি আমি একটুখানি বলবো। আচ্ছা, তোমাদেরকে একটুখানি দেখাই রোবোটিক্স। আমাদের এই যে লিখেছি দেখো রোবোটিক্স, রোবট কথাটা এসছে রোবোটা থেকে। দেখো লেখা আছে স্লেভ, মানে যারা কিনা দাসত্ব গ্রহণ করে। কীরকম দাস? এরা হচ্ছে যন্ত্র নির্ভর দাস, এরা যন্ত্র নির্ভর কাজ করছে, অর্থাৎ কাজ সম্পাদন করছে। তাহলে এরা কি করছে বললাম না, এরা এই কাজটা সম্পাদন করছে। তাহলে রোবোটিক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই রোবোটিক্স হচ্ছে এক ধরনের রোবট বা শব্দের উৎপত্তি, যেটা আমি একটুখানি ছবিটা দেখাই, রোবট বা উৎপত্তি, রোবট। এবং এটা হচ্ছে ক্যারল ক্যাপেক যিনি কিনা প্রথম এটা তৈরি করেছিলেন, তিনি কি করেছিলেন, রোবোটা শব্দের মানে হচ্ছে দাস, এবং এটা মোটামুটি এক ধরনের অর্থ বহন করে। সাধারণতভাবে এরা যন্ত্র বা স্ট্রাকচারে কোনো একটি নির্দিষ্ট মানে টাস্ক বা কাজ করে থাকে, এবং নিজেরা হাঁটাহাঁটি, সামগ্রিক বিভিন্ন কাজকর্ম, অটোমেটিক ডোর যা মানুষকে সেন্স করে নিজে নিজে ওপেন করতে পারে, এবং সমস্ত ধরনের ইন্টেলিজেন্সি কাজগুলো করতে পারে। এদের কোনো স্ট্রাকচারের মোবিলিটি বা মোশন বা সেন্সেসিং এবিলিটি আর ইন্টেলিজেন্সি থাকে, তাকে বলছে রোবট। তাহলে কি কি থাকছে আমি বলি আর একবার, স্ট্রাকচার, মোবিলিটি এবং মোশন থাকছে, হাঁটতে চলতে পারছে, ঠিক আছে। তাহলে রোবোটিক্স সেখানে হাঁটতে চলতে পারছে, মোশন থাকছে, আর হচ্ছে সেন্সিং এবিলিটি, অর্থাৎ তুমি কোনো কথা বললে তার প্রত্যুত্তর দিতে পারবে, সেন্সিং এবিলিটি থাকছে, এবং ইন্টেলিজেন্স, এবং উত্তর দেওয়ার জন্য যে যে দক্ষতাগুলো দরকার সেগুলো দিতে পারছে। তাহলে এই জিনিসগুলো রোবটটার মধ্যে থাকছে। সরাসরি সংজ্ঞা দিতে গেলে এরকম দাঁড়ায় যে মানে মেকানিক্যাল স্ট্রাকচার, যেটা কিনা বলা হচ্ছে রোবট যে কোনো কাজ করতে সক্ষম, যে কোনো কাজ। এবং এটা হচ্ছে ইন্টেলিজেন্স। রোবটে বিভিন্ন সেন্সার থাকে, বুদ্ধিমত্তার জন্য বিভিন্ন রকম সিপিইউ ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমাদের কম্পিউটারে সিপিইউ আছে, রোবটের মাথার মধ্যেও সিপিইউ রাখা থাকে। এবং শুধু তাই না, সেখানে কি করা হচ্ছে না, আর তাকে হচ্ছে অ্যাকচুয়েটরটা কি করছে না, ফিল্ড রোবটের অ্যাকচুয়েটর হলো মোটর হচ্ছে ওকে পরিচালনা করা যায়, তার চাহিদা, কাজের ধরন অনুযায়ী সেন্সার ঠিক করে দেওয়া হয়, এবং প্রোগ্রাম লেখা থাকে, সার্কিট ডিজাইন করা থাকে, বুঝেছো। তাহলে সেখানে মোটরের টক থেকে শুরু করে সমস্ত কিছু তৈরি করে সিমুলেশন করে ঠিকঠাকভাবে ডিজাইন করে বানানো থাকে। রোবোটিক্সের মূলত রোবট কন্ট্রোল বা ডিজাইন নিয়ে কাজ করে। এটাকে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কম্পিউটার বা মেটাট্রনিক্স এর সংমিশ্রণে হয়ে থাকে। মেকাট্রনিক্স হচ্ছে, মেকাট্রনিক্স বলতে টক্সিন নয়, মেকাট্রনিক্স বলতে সংমিশ্রণ বলতে না, ইলেকট্রিক যেমন এর মধ্যে থাকছে, তারপর মেকানিক্যাল মানে এই যে মাত্র বললাম যে বিভিন্ন রকম সেন্সার থাকছে, তাই শুধু না অ্যাকচুয়েটার থাকছে। এই অ্যাকচুয়েটারের মধ্যে কি থাকছে না, সার্কিট থাকছে, এবং সেই সার্কিটগুলোর মধ্যে সিমুলেশন থাকছে। এগুলো সমস্তটাকে হচ্ছে মেকানিক্যাল। এবং কম্পিউটার ওর মধ্যে দেওয়া থাকে। কম্পিউটারে আমি বললাম সিপিইউ মাথায় থাকছে, সিপিইউ থাকার কারণ হচ্ছে ইন্টেলিজেন্সি বজায় রাখার জন্য, এবং বেশ কিছু জিনিস মেমারিতে দেওয়া থাকে। তাহলে মানে এই রোবোটিক্সের মধ্যে আর কি থাকছে, রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা থাকছে,
হুম। আর রোবটের বিভিন্ন কাজের নির্দেশনা দেওয়া থাকে এবং এটা প্রোগ্রাম করে দেওয়া থাকে। জাপানি মুরাতা কোম্পানি, মুরাতা ময়হর্ষ রয়াকার তয়াকার, আমি বাংলাতেই বলে দিলাম, মুরাতা কোম্পানি, তারা মুরাতা বয়, সোনি কর্পোরেশন, আইবো, হোল্ডা কোম্পানি, অ্যাসিমো রোবট ইত্যাদি নাম, অ্যাসিমো বিভিন্ন কি করেছিল না তৈরি করেছিল রোবট। এদের মূলত কি ব্যবহারের জন্য করেছিল না, মূলত যেটা করেছিল সেটা হচ্ছে মহাকাশের গবেষণার জন্য এবং তার সাথে স্বয়ংক্রিয় বিমান ও গাড়ি চালানোর জন্য, শিল্প কলকারখানায় যাতে কাজ করতে পারে সেই জন্য, মাটির নিচের খনিতে যাতে থাকে, চিকিৎসায় কাজের জন্য। চিকিৎসার কাজের ক্ষেত্রে বলছে, তার নাম আছে, আমি সেটা আরেকবার পড়াবো, এখানে দেখো লিখেছি পরেরটাতেই, সেটা হচ্ছে ক্রায়ো সার্জারি, ক্রায়ো CRIOSURGERY সার্জারি, হ্যাঁ ক্রায়ো সার্জারি। এখন ক্রায়ো সার্জারিটা একটা পদ্ধতি এখন বর্তমানে ভীষণ চলছে, হ্যাঁ সেটা হচ্ছে সব থেকে সারা ফেলেছে ক্রায়ো সার্জারি কিসে না, আমাদের এই ক্যান্সার রোগের ক্ষেত্রে ক্রায়ো সার্জারি ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও বিভিন্ন রকম ধরো এই যে কি বলবো, কসমেটিক সার্জারি হয় না বিভিন্ন, সেই কসমেটিক সার্জারিতে ব্যবহার করা, যেমন তিল, আঁচিল, মেচেতা ইত্যাদি তোলার জন্য ব্যবহার করা হয়, টিউমার অপারেশন করার জন্য ব্যবহার করা হচ্ছে বর্তমানে। হ্যাঁ ভীষণভাবে বললাম সারা ফেলেছে হচ্ছে ক্যান্সারের ক্ষেত্রে। ক্যান্সারের মধ্যে প্রোস্টেটের প্রবলেম বা রেটিনোব্লাস্টোমা ইত্যাদি, জরায়ুর মুখের ক্যান্সার ইত্যাদি বিভিন্ন ক্যান্সার বা হাড়ের ক্যান্সার যেগুলো হচ্ছে বর্তমানে, সেই সকল ক্যান্সারগুলোর ক্ষেত্রে বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে যেটা কিনা অজ্ঞান করে সেইভাবে করা যাচ্ছে না, তখন এই ক্রায়ো সার্জারি ব্যবহার করা। ক্রায়ো সার্জারিটা কি না, ক্রায়ো সার্জারি হচ্ছে ঠান্ডা বা বরফ শীতল, দেখো লিখেছি, তাপমাত্রা প্রয়োগ করে, মানে একদম ঠান্ডা বরফ শীতল সেটা করে শরীরের অস্বাভাবিক যেগুলো কোষ, এটা তো ঠিক ক্যান্সার মানে অস্বাভাবিক কোষ, সেই টিস্যু বা কোষগুলোকে ধ্বংস করে দেওয়া, ক্রায়ো সার্জারি। হ্যাঁ আবার দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ক্রায়ো সার্জারি পুরো বোর্ডটা দেখতে পাচ্ছ। এবারেতে আমি আবার নিয়ে যাচ্ছি ক্রায়ো সার্জারির ক্ষেত্রে, তাহলে এইটা হচ্ছে ক্রায়ো সার্জারি। আচ্ছা এছাড়া ক্রায়ো সার্জারি হচ্ছে শীতল তাপমাত্রা কোষগুলোকে যে ধ্বংস করছে, ছোট ছোট ক্রিস্টাইল তৈরি করে দিচ্ছে, কি করছে, বরফের ক্রিস্টাইলগুলো ছোট ছোটোভাবে ভাগ করে আছে হয়ে গিয়ে ওই যে অস্বাভাবিক কোষগুলোকে ধ্বংস বা টিস্যুগুলোকে ধ্বংস করে দিচ্ছে এবং ধমনীগুলোকে হিমায়িত করে দেওয়া হয়। ধমনী মানে আমাদের যেটা দিয়ে রক্ত চলাচল করছে সেটাকেও কি করছে, একদম ঠান্ডা করে দিচ্ছে। তার কারণ হচ্ছে মূলত যে এর মাধ্যমে যে সকল মানে অপ্রত্যাশিত, প্রয়োজনে অবাঞ্ছিত কোষগুলো, অস্বাভাবিক কোষগুলো, সেগুলোকে নষ্ট করে দিচ্ছে। এর কতগুলো যন্ত্র আছে ক্রায়ো সার্জারির, হচ্ছে ক্রায়োপ্রব বলা হয়ে থাকে, ব্রঙ্কোস্কোপ বলা হয়ে থাকে, আল্ট্রাসাউন্ড বলা হয়ে থাকে। আমরা জানি আল্ট্রাসাউন্ড রের কথা, হ্যাঁ যেটা কিনা আমাদেরকে আল্ট্রাসোনোগ্রাফি করানোর কথা বলা হয়ে থাকে, হ্যাঁ সেটাতে কম্পিউটার টোমোগ্রাফি বলা হয়ে থাকে, স্প্রে ডিভাইস বলা হয়ে থাকে ইত্যাদি বিভিন্ন যন্ত্র ব্যবহার হয়ে থাকে। আমি কয়েকটার নাম বললাম, আমিও খুব কম জানি এই ব্যাপারেতে, তাও যেটুকু জেনেছি সেটুকু তোমাদেরকে জানালাম। আচ্ছা এছাড়াও আমাদের এই কম্পিউটারের মাধ্যমে আরও কিছু উন্নতির কথা বলতে পারি, মানে ডিজিটাল ক্ষেত্রে, অর্থাৎ টেকনোলজি যেটা আমাদের উন্নতি করি, যেটা সেটা হচ্ছে স্পেস এক্সপ্লোরেশন, যেটা কিনা আমি বারবার আগেও বলতে গিয়ে বলেছি যে যেখানে তোমার রোবোটিক্সের কথা এসছে সেখানে ওই স্পেস এক্সপ্লোরেশন, সেখানেতেও কি করা হচ্ছে না, এই ডেটা বা বিভিন্ন মানে গ্রহগুলোতে যাওয়া, সেখানেতে স্পেসে গিয়ে নাসা বিভিন্ন রকম সেন্সার ওয়েব সিস্টেম ব্যবহার করছে এবং শুধু তাই না, স্যাটেলাইটের মাধ্যমে ওই সেন্সার বেসড মানে কম্পিউটারের হার্ডওয়্যারের মাধ্যমে সেন্সার ওয়েব সিস্টেমটাকে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওখানেতে তার পার্ট বাই পার্ট বিভিন্ন অংশগুলোর বিভিন্ন রকম কাজ রয়েছে, হ্যাঁ সেই কাজগুলো উপস্থিত করছে। বায়ুমণ্ডল, আবহাওয়া সম্বন্ধীয় উপগ্রহ, টেলিকমিউনিকেশন স্যাটেলাইটের মাধ্যমে আসছে, এগুলো বিভিন্ন পদ্ধতিতে আসছে। যেমন এছাড়াও আমাদের যেমন স্পেস যেটা বলছি এক্সপ্লোরেশন, সেটা ছাড়াও আমাদের যেমন দেখো স্যাটেলাইটগুলোতে থাকে, এই যে আমি ধরো এই যে কম্পিউটারে তোমাকে পড়াচ্ছি এর জন্য যে স্যাটেলাইট, সেখানেতেও ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও নৌবিদ ক্ষেত্রে মানে নাবিকদের ক্ষেত্রে,
হ্যাঁ, নদীতে জাহাজ চলাচলের ক্ষেত্রে সেখানে ব্যবহার করা হয়ে থাকে, বিমানে ব্যবহার করা হয়ে থাকে, এরোপ্লেনে ব্যবহার করা হয়ে থাকে, সেনাবাহিনীতে ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া যেটা কি বলা হয় ডিফেন্স ইন্ডাস্ট্রি, এই ডিফেন্স ইন্ডাস্ট্রির এই টেকনোলজি ইউনিট ব্যবহার করা হয়ে থাকে। এবং শুধু তাই না, এই শিল্পটা ভীষণ গুরুত্বপূর্ণ, আধুনিক একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি। এই পদ্ধতির মাধ্যমে এই যে যুদ্ধক্ষেত্র, যেমন দেখো বিভিন্ন সেন্সার রেখে দেওয়া হয় পর্যবেক্ষণ করার জন্য, মানে বিভিন্ন সেন্সার রোবোটিকের মাধ্যমে সেগুলোকে ধরা হয়ে থাকে এবং স্যাটেলাইট টেকনোলজির মাধ্যমে সেটাকে ছড়িয়ে দেওয়া হয় তথ্যটাকে, এবং এটা হচ্ছে মিলিটারি স্যাটেলাইট বলা হয়ে থাকে। ঠিক আছে, আমরা সেটা এবং সবথেকে বড় কথা প্রতিরক্ষা, সেটা আমাদের সবথেকে দেশের একটা প্রতিরক্ষা ব্যবস্থাকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য এটার খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং যুদ্ধক্ষেত্রে সবথেকে বেশি এই প্রযুক্তিটা ব্যবহার করে ভীষণ সফলতা এসেছে। এছাড়াও আমি কয়েকটা বলবো, যেমন দেখো বায়োমেট্রিক্স এখনও আমাদের স্কুলগুলোতে আসেনি, সবকটা স্কুলেতে, হ্যাঁ, তবে প্রচুর কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজ পর্যন্ত চলে এসেছে। সেটার কাজ হচ্ছে, বায়োমেট্রিক্সের কাজ হচ্ছে জৈব বৈশিষ্ট্য বা তথ্য বিশ্লেষণ করা, পরিমাপ করা বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে। এইখানেতে কিছু কৌশল আছে, মানবদের বিভিন্ন জিনিস রয়েছে, যেমন দেখো ডিএনএ, তোমরা জীবন বিজ্ঞানে ডিএনএ আরএনএ পড়েছিলে, মনে আছে, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের কথা বলেছে ডিএনএ, এবং আঙুলের ছাপ, চোখের যে রেটিনা আছে, চোখ পড়েছিলে মানে বিজ্ঞানেতে ক্লাস 10-এ, সেখানেতে আছে ভয়েস প্যাটার্ন, গলার এই যে এক একজনের এক এক রকম প্যাটার্ন, আমার এক রকম প্যাটার্ন, তোমাদের প্রত্যেকের আলাদা আলাদা প্যাটার্ন এই রকম। এছাড়া মুখমণ্ডলের প্যাটার্ন, অর্থাৎ মুখের যে কাটিংটা সেটা প্রত্যেকেরই আলাদা। ঠিক আছে, যতই তোমার যমজ বাচ্চা হোক না কেন বা যমজ ভাই বোন হোক না কেন, সেখানে সে মুখের প্যাটার্নের মধ্যে কিছু কিছু পার্থক্য থাকবেই। এবং এছাড়া হাতের পরিমাপ দেখবে, প্রত্যেকটা আঙুলের ছাপ নেওয়া হয়ে থাকে, 10টা আঙুলের ছাপ নেওয়া হয়ে থাকে, প্রত্যেকটার আলাদা আলাদা, তাকে বলা হয়ে থাকে বায়ো, মানে হচ্ছে লাইফ বা জীবন। ঠিক আছে, মেট্রিক কথার অর্থ হচ্ছে মেজার, মানে পরিমাপ করা। তাহলে বায়োমেট্রিক হচ্ছে কম্পিউটারে নিখুঁতভাবে পরিমাপ করা, নিরাপত্তার জন্য এটা ব্যবস্থা করা হয়ে থাকে। বায়োলজিক্যাল তথ্য কম্পিউটারে ডেটাবেস সংরক্ষণ করা হচ্ছে, পরবর্তীকালে এসব ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে মিলিয়ে দেখা হয়, তথ্য মিল পেলে বৈধ বললে অনুমতি প্রাপ্ত করা হয়, এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর লাগানো থাকে, ফিঙ্গারপ্রিন্টের মানে সেখানে আমার ফিঙ্গার কিনা সেটা বুঝে নেবে সেন্সারের মাধ্যমে। ঠিক আছে, এছাড়াও রয়েছে কম্পিউটারে ফিঙ্গারপ্রিন্টসের সেই সকল জিনিসগুলো মিলিয়ে দেখে নেয়। এবং শুধু তাই না, বায়োলজিক্যালে দেখা যাচ্ছে যে আইডেন্টিটি, ইউনিক আইডেন্টিটি, প্রত্যেকে আলাদা আলাদা আইডেন্টিটিটা আসছে, হ্যাঁ, যেটা কিনা যেমন দেখো ফিঙ্গারপ্রিন্ট যেমন আছে, হ্যান্ড জিওমেট্রি আছে, আচ্ছা, আইরিস অ্যান্ড রেটিনা স্ক্যান আছে, এছাড়া ফেস রেকগনাইজেশন আছে, ডিএনএ রয়েছে, এছাড়াও রয়েছে আচরণগত দিকের মধ্যে ভয়েস রেকগনাইজেশন আছে, সিগনেচার ভেরিফিকেশান, আলাদা আলাদা প্রত্যেকের আলাদা আলাদা সিগনেচার ভেরিফিকেশান হয়ে থাকে, লেখার কায়দাগুলো আলাদা, লেখার টোন আলাদা, হ্যাঁ, তাহলে টাইপিং কি স্ট্রোক ভেরিফিকেশান এগুলো আছে। তাহলে এই জিনিসগুলোর মধ্য দিয়ে আমাদের কি হচ্ছে, সত্যতা যাচাই হচ্ছে। এছাড়াও বায়ো ইনফরমেট্রিক্স রয়েছে। বায়ো ইনফরমেট্রিক্স হচ্ছে ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ দ্য কম্পিউটার টেকনোলজি টু দ্য ম্যানেজমেন্ট অফ দ্য বায়োলজিক্যাল ইনফরমেশন। মূলত জীবনবিজ্ঞানের আণবিক পর্যায়ের গবেষণার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়ে থাকে, বায়ো ইনফরমেট্রিক্স যেটা বলা হচ্ছে। এখানে ইনফরমেশন সিস্টেম ব্যবহার করা হচ্ছে ভাইরাস বা পেপটাইড ভাইরাস, বিভিন্ন ভাইরাসের কথায়, সেইগুলো অ্যামাইনো অ্যাসিড কত, সরল সিকোয়েন্সগুলো কি, সেগুলো জানা যাচ্ছে, অর্থাৎ ভাইরাসের সিকোয়েন্সগুলো। এ যেমন বায়ো ইনফরমেট্রিক্স পদ্ধতিতে সফটওয়্যার বেশ কিছু টুল আছে, এই টুলগুলোর মধ্যে জাভা পড়ে, এছাড়া মানে কি বলবো, পার্ল পড়ে, PERL পার্ল পড়ে, কুডা পড়ে, CUDA কুডা পড়ে, আচ্ছা, স্প্রেডশিট অ্যানালাইসিস পড়ে, হ্যাঁ, এরকম। তারপর C++ লেখা থাকে, দেখবে বিভিন্ন কম্পিউটার সেন্টারগুলোতে ওই যে জাভা, ওরাকেল ইত্যাদি লেখা থাকে না, সেখানে দেখবে C++ বলে লেখা আছে, হ্যাঁ, সেইটা আছে, সি আছে দেখবে। এগুলো সবই না ওই তোমার হচ্ছে বায়ো ইনফরমেট্রিক্সের মধ্যে।
এরপরে হচ্ছে জেনেটিক মানে ইঞ্জিনিয়ারিং, মানে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে বলছে নিউটন, গ্যালিলিও, আইজ্যাক নিউটন, আইনস্টাইন প্রমুখ যে সকল মানে তত্ত্বগুলো রয়েছে সেগুলো আবিষ্কারে বিজ্ঞানের ক্ষেত্রে পরিবেশ জগতের গবেষণাগুলোর কি থাকছে না, নমুনাগুলো থেকে যাচ্ছে। যেমন দেখো কোষ, তোমরা জীবনবিজ্ঞানে কোষ পড়েছো, তার মধ্যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস কিভাবে পেঁচানো রয়েছে, তার ক্রোমোজোমগুলো কি আছে, ক্রোমোজোমের মধ্যে তার চেনের মতন যে পেঁচানো অংশগুলো দেখেছিলে তোমাদের ছবিতে ছিল জীবনবিজ্ঞানের বইতে, সেখানে ডিএনএ হচ্ছে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিডের পদ্ধতিতে কত অংশ ভাগ কী ভাগ রয়েছে, 13 জোড়া ক্রোমোজোম আছে, এই 13 জোড়া বলছে 23 জোড়া ক্রোমোজোম আছে, এবং শরীরের মধ্যে প্রায় 3 লক্ষর কাছাকাছি জিন রয়েছে, এবং জিনোম বলা হয়ে থাকে। হ্যাঁ, জিনোম যেগুলো বলা হয়ে থাকে সেগুলোর সুবিধা অনুযায়ী সাজানো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে পড়ে। ঠিক আছে, আমি আর কি মোটামুটিভাবে ডিজিটাল বা আমাদের প্রযুক্তিতে কি কি মানে টেকনোলজিতে কি কি দিকে সুবিধে এসেছে সেটা নিয়ে একটুখানি বলাতে এগুলো বলে দিচ্ছি আর কি। আর কি বলছে যেখানে দেখা যাচ্ছে ডিএনএ বা আরএনএ ইত্যাদিগুলো রেকগনাইজ করতে পারছে, জেনেটিক ম্যাটেরিয়ালগুলো, যে সকল জেনেটিক ম্যাটেরিয়ালগুলো রয়েছে সেইগুলোকে কি করা যাচ্ছে, মাইক্রো ইনজেকশন তৈরি করা যাচ্ছে, ম্যাক্রো ইনজেকশন তৈরি করা যাচ্ছে, মাইক্রো এনক্যাপসুলেশন, হ্যাঁ, এইগুলো তৈরি করা যাচ্ছে এই পদ্ধতিতে। এছাড়াও ন্যানো টেকনোলজি বলে একটা টেকনোলজি রয়েছে, তার মূল কারণ কি বলছে দেখো, ইজ দ্য সায়েন্স অফ ম্যানিপুলেটিং মেটেরিয়ালস অন আ অ্যাটমিক অ্যান্ড মলিকিউলার স্কেল স্পেশালি টু বিল্ড মাইক্রোস্কোপিক ডিভাইসেস। অর্থাৎ কি বলছে না, টেকনোলজির পারমাণবিক আণবিক মাত্রার ক্ষেত্রে ক্ষুদ্র ক্ষুদ্র যে ডিভাইস, ধাতব বা বিভিন্ন বস্তু সুনিপুণভাবে কাজে লাগানোর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। এই ন্যানো টেকনোলজির ক্ষেত্রে পরিমাপের একক হচ্ছে ন্যানোটাইট। ঠিক আছে, এটা যে সূক্ষ্ম কণা 100 ন্যানোমিটারের চেয়েও ছোট কাঠামো নিয়ে একটা কাজ করা হয়ে থাকে অনেক সময়, এবং এগুলো মেট্রিক পদ্ধতির মধ্য দিয়ে একক হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। 100 ভাগের 1 ভাগের সমান করে তোলা হয় মিলিমিটার, 1 মিলিমিটারের মধ্যে 1 মিলিয়ন ভাগের ভাগ করা হয়ে থাকে। এবং ন্যানো প্রযুক্তিতে আলো এবং তরঙ্গ, তোমরা পড়েছিলে ভৌত বিজ্ঞানে আলো এবং তরঙ্গ, ফিজিক্যাল সায়েন্সে পড়া হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে টপ টু বটম অর্থাৎ টপ ডাউন যে সিস্টেম এবং হচ্ছে বটম আপ সিস্টেম, এই দুটো পদ্ধতির মাধ্যমে এগুলোকে ছোট 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 করে কেটে ফেলতে পারা যায়। ইলেকট্রনিক্স হল করা যেতে পারে, টপ ডাউন প্রযুক্তি করা যেতে পারে, ন্যানো টেকনোলজির বটম আপ প্রযুক্তির মধ্য দিয়ে এই সব জিনিসগুলো তৈরি করা যেতে পারে। অর্থাৎ আমরা আজকে মোটামুটিভাবে টেকনোলজির কী কী সুবিধা আর কী কী অসুবিধা এবং অসুবিধার পদ্ধতিগুলো কী কী এবং ক্রাইমগুলো কী কী সেগুলো আমি সম্পর্কে একটু আলোচনা করে দিলাম। তোমরা একটুখানি শুনে নেবে, তাহলে জিনিসটা সম্পর্কে ধারণা হয়ে যাবে। এগুলো মাঝে সাঝে কখনো কখনো মানে জেনে রাখা দরকার, কখনো কখনো হয়তো পরীক্ষার সময় একটু আধটু দিল, বলা যায় না। যেমন বললাম যে লার্নিংটা ভীষণভাবে দেয় এক এক সময়, যেটা তোমাদের বইতে নেই, এগুলোও তোমাদের বইতে নেই। হ্যাঁ, এগুলো খালি জেনে রাখাটা দরকার। এবং সবথেকে বড় কথা, আমরা তো এই টেকনোলজির মধ্যে প্রায়শই যাচ্ছি বলতে আমরা সবসময় ব্যবহার করছি, কিছু না হোক আমরা মোবাইলটা ব্যবহার করি। মোবাইল সম্পর্কে সচেতনতা থাকা, তার রক্ষণাবেক্ষণ করার সম্পর্কে একটু সচেতনতা থাকাটা খুব দরকার। হ্যাঁ, সেই জন্য আমি বললাম। আর এছাড়া লেখাপড়ার ক্ষেত্রে অনেক কিছু জিনিস আছে, সেটা হচ্ছে আইটি অ্যাট দ্য স্কুল প্রজেক্ট আছে, তৈরি হয়েছিল। এছাড়াও আমাদের এখানের ক্ষেত্রে আমরা বলতে পারি যে জ্ঞান কোর্সের কথা কালকে আমি একটুখানি বলেছি, লার্নিং বলতে গিয়ে। এছাড়া আইসিটি ট্রেনিংয়ের ক্ষেত্রে হার্ডওয়্যার ট্রেনিং, ইন্টারনেট ট্রেনিং ইত্যাদি বিভিন্ন ট্রেনিংগুলো, ক্যামেরা হ্যান্ডলিং ট্রেনিং, আচ্ছা, এছাড়া ট্রেনিং অন আইসিটি এনাবেলড কন্টেন্ট আছে। হ্যাঁ, এই সমস্ত অনেক কিছু জিনিস, তোমাদের এডুস্যাটের কথাও বলেছি, যে কিভাবে পড়াশোনা করা হচ্ছে ডিজিটাল প্রোগ্রামিংয়ের মধ্য দিয়ে, ইত্যাদি জিনিসগুলো, বেশ কিছু জিনিস রয়েছে যেটা কিনা তোমাদেরকে একটু একটু করে সমস্ত কিছু জানিয়ে দিলাম। আর কোনো যদি সমস্যা হয় সেখানে দাঁড়িয়ে আমাকে জানাবে, আমি জানালে আমাকে কমেন্ট বক্সে জানাবে অতি অবশ্যই। আর ভিডিওগুলো অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিলে সব কটা ভিডিও দেখতে পেয়ে যাবে।
হ্যাঁ, তাহলে সেই সব জিনিসগুলো দেখা হয়ে যাবে। বাকিগুলো আর কিছু আছে বলে মনে হচ্ছে না, যেমন হিউম্যান হ্যাপটিক আছে, মেকানিক্স হ্যাপটিক আছে, কম্পিউটার হ্যাপটিক আছে। হ্যাপটিক সিস্টেমটা হচ্ছে সাধারণত বলা হয়ে থাকে স্পর্শের মাধ্যমে করা হয়ে থাকে হ্যাপটিক সিস্টেম। হ্যাপটিক সিস্টেম হচ্ছে স্পর্শানুভূতি সম্পর্কিত, অর্থাৎ যেমন দেখো এই যে আমাদের টাচ স্ক্রিন ফোন হয়েছে, ঠিক আছে, এটাকে বলা হয়ে থাকে হ্যাপটিক টেকনোলজি। শুধু এখানে কেন বলবো, যেমন দেখো ট্যাবলেটগুলো যেগুলো ব্যবহার করি আমরা, ঠিক আছে, সেগুলোও তো আমাদের এই রকম হ্যাপটিক সিস্টেমের মাধ্যমে, মানে স্পর্শানুভূতি। এই হ্যাপটিক সিস্টেমের মধ্যে হ্যাপটিক ইন্টারফেস আছে, অ্যাকচুয়েটার আছে, ড্রাইভার আছে, সেন্সার আছে, হ্যাপটিক মানে রেন্ডারিং আছে, সফটওয়্যার আছে, ইত্যাদি অনেক জিনিস আছে। এগুলোর মধ্য দিয়ে আমাদের কি হচ্ছে, স্পর্শানুভূতি মূলত হচ্ছে মানুষের সাথে মেশিনের সংযোগ স্থাপন। হ্যাঁ, তো সেটার জন্য এই হ্যাপটিক পদ্ধতি, অর্থাৎ আমাদের এই অল্প অল্প করে কম্পিউটার সম্পর্কে, কম্পিউটার শুধু বলবো না, টেকনোলজি সম্পর্কে আমাদের ধ্যান ধারণাটা হয়ে থাক, এবং কোনো সমস্যা হলে আমাকে একটু জানাবে। আশা করি সেরকম খুব একটা হবে না, আমি মোটামুটি ওভারঅল আইডিয়াটা দিয়ে দিলাম। আর আজকে এই পর্যন্ত রাখছি, পরের দিন অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। ইচ্ছা আছে সমসুযোগ নিয়ে আলোচনা করার, শিক্ষায় সমসুযোগ।